2012 সালে জাপানে গিয়েছিলাম। দেশটা দেখে এসেছি ছবির মতো সাজানো গোছানো। ওদের রাস্তাঘাট এত পরিষ্কার যে আমাদের ড্রয়িং রুম এত পরিষ্কার না, অথচ কোথাও কোনো দিন কোনো ঝাড়ুদার চোখে পড়েনি। কিভাবে এমনটি হলো, সেই চিন্তা থেকে এরপর থেকে আমার দেশটাকে কিভাবে সুন্দর করা যায় সেটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে কম্পারেটিভ স্টাডি আমি দেখিয়েছি যে বাংলাদেশে খেলা মাঠ আর এটা জাপানের মাঠ। যে বাংলাদেশে স্বভাবতই আমাদের মাঠটা একেবারে নোংরা আবর্জনায় ভরা। এই আবর্জনা কিন্তু কোনো বিদেশে এসে ফেলি না, আমরাই ফেলছি। এবং ফেলানোর আগে এগুলো আমাদের হাতে ব্যাগে বা পকেটে ছিল, ব্যবহারের পরে প্রয়োজন শেষ ফেলে দিয়েছি। কিন্তু ব্যবহারের পরে এগুলো যদি আমাদের হাতে ব্যাগে বা পকেটে রাখতাম, যে যেখানে ডাস্টবিন পাবো সেখানে ফেলবো, তার আগে ফেলবো না, তাহলে আমার এই মাঠটা এই মাঠের মতো সুন্দর হতো। তো এই কারণে আমি ছোট্ট একটা উদাহরণ দেখাই। আমার সারাদিনের যত আবর্জনা ভাঁজ করে পকেটে রেখেছি, বাসায় গিয়ে ঝুড়িতে ফেলবো। এতে আমার পকেটটা নোংরা হয়নি, আমি কোনো খারাপ কাজ করি নাই, বরং একটা ভালো কাজ করেছি। কারণ এটা যদি রাস্তায় ফেলতাম রাস্তাটা আর একটু নোংরা হতো। এটাই সবাইকে জানাতে চাই যে এই স্মল চেঞ্জ মেক্স এ বিগ ডিফারেন্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনার আমার সামান্য পরিবর্তন আমাদের সমাজে ব্যাপক পরিবর্তন এনে দিতে পারে। যে সারাদিনে যে দুটো একটা ফেলি, আজ থেকে কেউ যদি না ফেলি তাহলে আবর্জনা আসবে কোত্থেকে, কুড়ানোর প্রশ্ন আসে না। তো এই জিনিসটা আমরা প্রত্যেকে যদি মেনে চলি, অবশ্যই আমাদের দেশটা একদিন ইউরোপ আমেরিকার মতো সুন্দর হবে। আর যদি আমাদের দেশটা সুন্দর হয় সেটার সুফল কিন্তু আমরাই ভোগ করব, আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করবে। তো এটা এ কারণে সবাইকে বলছি যে ছোট বড় আবর্জনা যত্রতত্র ফেলবো না। এই ছোট্ট একটা কথা যদি আমরা প্রতি মুহূর্তে সবাই প্রত্যেকে মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের দেশটা একদিন ইউরোপ আমেরিকার মতো সুন্দর হবে। প্রথমের দিকে তাদের অভিযোগ ছিল, এরপরে যখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহণযোগ্যতা পেয়েছি, যেমন 2016 সালে ইত্যাদি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে আমাকে নিয়ে প্রতিবেদন হয়েছে, 2 মিনিটের প্রতিবেদন। এরপরে প্রায় সকল জাতীয় দৈনিকে আমাকে নিয়ে প্রতিবেদন হয়েছে। এরপরে আমি পুরস্কার পেয়েছি। লাস্টলি গত বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছি। তো এখন আর বিভিন্ন জন যখন পজিটিভ অ্যাপ্রিসিয়েট করে, এরপরে এখন আর আমার পরিবার থেকে খুব একটা অভিযোগ দেয় না। আর এরপরেও তো আমি পরিবার ম্যানেজ করে চলি, যে যা লাগে যখন যা লাগে সব কিছু আগে ওকে করে দিয়ে তারপরে আমি বের হই। এবং অনেক ধরনের প্রস্তুতি, আমি যে বের হয়েছি, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, পারিবারিক প্রস্তুতি, অনেক প্রস্তুতির ফলশ্রুতিতে এটা আমি এককভাবেই করি। আমি যেহেতু সরকারি চাকরি করি, তো আমি চাইলে আমি সংগঠন দাঁড় করাতে পারি না। তারপরে আরও অনেক ধরনের বাইন্ডিংস আছে আমার, তো এই কারণে আমি এককভাবেই করছি। তবে আমি যেমন এটা নিয়ে বিভিন্ন এক জুম্মার দিন এক মসজিদের সামনে, তারপরে রেল স্টেশনে বিকালবেলা, সকালবেলা আমার অফিস থাকে, বিকালবেলাটা আমি ফ্রি। তো সেই ফ্রি সময়ে আমি বিভিন্ন জায়গায় যেখানে জনসমাবেশ বেশি হয় সেই সমস্ত জায়গায় গিয়ে এটা নিয়ে, আর এমন একটি পোস্টার, এটা আমি যদিও একা, কিন্তু একাই আমি লক্ষ জনের সামনে আমি এই উপস্থাপন করতে পারি। তো এটাই হচ্ছে আমার বড় শক্তি। আমরা ছোটোবেলা থেকে কিন্তু এটা জেনে বড় হইনি যে যেখানে সেখানে আবর্জনা ফেলা এটা যে একটা খারাপ কাজ, এটা আমরা জানি না, তাই মানি না। যদি জানতাম তাহলে হয়তো বা মানতাম। ওই যেখানে সেখানে ময়লা ফেলা কত খারাপ, এই যে এই ছবিটার মধ্যেই সেটা ফুটে উঠেছে যে কত খারাপ। তো এটা যদি আমরা আমাদের নিউ জেনারেশনকে জানাতে পারি, তাহলে হয়তো বা তারা একসময় অবশ্যই মেনে চলবে এবং অবশ্যই একটা পরিবর্তন আনা সম্ভব হবে। কারণ আমাদের দেশের জনসংখ্যা ঘনত্ব যত, ঠিক তেমনি টোকিও কিন্তু এর চেয়েও আরও অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। তো ওই শহরটা তো সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরাও চেষ্টা করলে অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু নেই। আমরা ভাষার জন্য শুধু আমরা জীবন দিয়েছি গোটা বিশ্বের মধ্যে, আর অনেক জাতি আছে, কিন্তু আমরা শুধু জীবন দিয়েছি। আমরা মাত্র 9 মাসে দেশকে স্বাধীন করেছি, আমরা অনেক কিছু পারি। তো সেই থেকেই যে ছোট্ট এটার দিকে হয়তো বা একটু নজর দিলে, একটু চেষ্টা করলে, আশা করি খুব বেশি দিন লাগবে না একটা বড় পরিবর্তন আনতে এই পরিচ্ছন্নতার দিক দিয়ে।